হ্যালো টিচার্স, আশা করি আজকের এই ভিডিওটি কমপ্লিট দেখার পর অন্তত আজকে আমি যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব সেগুলো সম্বন্ধে আপনাদের আর কোনো ডাউট থাকবে না। আজকে আমরা যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব সেগুলি হচ্ছে সিটেট বেঙ্গলি সাবজেক্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টপিকস। যেমন আজকে আমরা আলোচনা করব ভাষা শিক্ষণ ও আয়ত্তীকরণের প্রধান মনোবৈজ্ঞানিক তত্ত্বসমূহ, অর্থাৎ একটি শিশু ভাষা কিভাবে আয়ত্ত করে বা ভাষা কিভাবে শিখে সেই বিষয়ের উপর বিভিন্ন মনোবৈজ্ঞানিকরা বিভিন্ন ধরনের তথ্য দিয়েছিলেন। সেই তথ্যগুলো আমরা বুঝবো ভালো করে, ঠিক আছে? কারণ এই তথ্যগুলো থেকে প্রিভিয়াস ইয়ারগুলোতে অনেক কোয়েশ্চন এসেছে অলরেডি, ঠিক আছে? তারপরে আমরা ভাষার পরিবার সম্পর্কে জানবো। ভাষার পরিবার বলতে কি বুঝি, ভাষার কতটি পরিবার রয়েছে সেগুলা কি কি, কারণ এইখান থেকেও অনেকবার পরীক্ষায় এসেছে। তারপরে আমরা আলোচনা করব দ্রৌপদী ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, এবং এই সবগুলা টপিকের যেগুলা ছোট ছোট কনসেপ্ট রয়েছে সেগুলা সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। কারণ এই সব টপিকস গুলা থেকে প্রিভিয়াস ইয়ার গুলাতে অনেক কোয়েশন আসছে আমরা দেখেছি, এবং সেগুলো আমরা যখন পিওয়াইকিউ অ্যানালাইজ করব তখন আপনাদেরকে প্রপারলি বুঝিয়ে দেবো। এবং এই যে আমরা পার্ট আলোচনা করব তার শেষে আমরা এমসিকিউ আলোচনা করব, এবং প্রিভিয়াস ইয়ার গুলাতে কি কি প্রশ্ন এসেছিল সেগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো। সবকটি আমরা আলোচনা করবো না, কারণ পিওয়াইকিউ আলোচনা করার ভিডিওগুলা আমি আলাদাভাবে ভিডিও বানাবো। এগুলো শুধু কনসেপ্টের ভিডিও, কিন্তু এই কনসেপ্টগুলা যেহেতু আপনারা পড়বেন, সুতরাং এই কনসেপ্টের সাথে কি ধরনের প্রশ্ন আসে সেইগুলো বোঝার জন্য প্রিভিয়াস ইয়ার গুলাতে যেগুলো কোয়েশন এসেছিল সেগুলো সম্বন্ধে আমরা সাময়িক ধারণা দেবো। ঠিক আছে, তাহলে চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। আচ্ছা, আমার প্রথম ভিডিওটি যারা দেখেছেন তারা জানেন যে আমি ভাষা শিক্ষণ এবং আয়ত্তীকরণের মনোবৈজ্ঞানিক যেগুলো তথ্য রয়েছিল সেগুলোর সম্বন্ধে আমি আলোচনা করেছি, এবং এর মধ্যে থেকে আমি দুটা থিওরি আলোচনা করে দিয়েছি। আজকে আমরা তারপরের থিওরিগুলো দেখবো। ঠিক আছে, থিওরি যখন আমরা শুনি তখন আমাদের মনে আসে যে অনেকটা কষ্ট হবে। আসলে থিওরিগুলোতে যেগুলো শব্দ ব্যবহার করা হয় বা যেগুলো টার্মস ব্যবহার করা হয় সেগুলো অনেক কষ্টকর টার্মস ব্যবহার করা হয়। আমি এখানে আপনাদের বোঝার জন্য একেবারে সহজ ভাষায় আমি লিখে রেখেছি, আপনারা সবাই আশা করি বুঝতে পারবেন, এবং এই থিওরি সম্বন্ধে আপনাদের একটি প্রপার ধারণা তৈরি হবে। যাই হোক, আলোচনা শেষে এই পিডিএফটি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রামে আপনারা পেয়ে যাবেন। তাহলে চলো আজকের থিওরিগুলো আমরা আলোচনা করি। জিন পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, জ্ঞানীয় তত্ত্ব। আচ্ছা, আপনারা যারা সিডিপির ক্লাস অলরেডি করেছেন তারা জানেন যে জিন পিয়াজে সিডিপিতে একটি থিওরি দিয়েছিলেন যে একটি শিশুর কগনিটিভ ডেভেলপমেন্ট কিভাবে হয়, বৌদ্ধিক বিকাশ কিভাবে হয়, ব্রেইনের বিকাশ কিভাবে হয়। সেই থিওরির ভিতরে তিনি ভাষার বিকাশের ক্ষেত্রে একটি কথা বলেছিলেন। সেই কথাটি আমাদের ভাষার যখন ক্লাস নেই তখন সেই কথাটি আমাদের উল্লেখ করা প্রয়োজন হয়ে যায়, কারণ এটা থেকে প্রিভিয়াস ইয়ারগুলোতে প্রশ্ন এসেছে। তো যাই হোক, তিনি কি বলেছেন এখানে দেখুন। প্রথমে মাথার বিকাশ হলে ভাষা আসবে, এই যে একটি লাইন বলেছেন, এই একই লাইনের মধ্যে সমস্ত থিওরিটি ঢুকে পড়েছে। কিভাবে? তিনি বলেন যে যদি একটি শিশুর বৌদ্ধিক বিকাশ না হয় তাহলে তার ভাষার বিকাশ হবে না। অর্থাৎ বুদ্ধির বিকাশ যেভাবে হবে, ব্রেইনের বিকাশ যেভাবে হবে, তার সাথে সাথে ভাষার বিকাশ ওইভাবে হবে। অর্থাৎ মনে করো 3 বছরের একটা শিশু, সে কিন্তু সংস্কৃতি শব্দ বুঝবে না, ব্যবহার শব্দ বুঝবে না। কারণ কি? কারণ তার বৌদ্ধিক বিকাশ ততটুকু হয়নি যে সে ব্যবহার শব্দটি বুঝবে, কালচার কি সে বুঝবে। সুতরাং সে সেই শব্দটি ব্যবহার করতে পারবে না, সে কখনোই বলবে না যে সংস্কৃতি। সে কিন্তু তার লেভেলের শব্দ বলবে, যেমন মনে করো জল, বাত, এই শব্দগুলো সে কিন্তু ব্যবহার করবে। ঠিক আছে, একইভাবে যদি আপনি বলেন 8 বছরের শিশু, সাইকোলজি, এই শব্দটা ব্যবহার করবে না। কারণ কি? কারণ সে সেই লেভেলে পৌঁছায়নি, তার বৌদ্ধিক বিকাশ সেই মাত্রায় হয়নি। সুতরাং সেই পর্যায়ে সে যেহেতু পৌঁছাতে পারেনি, সুতরাং সেই ধরনের শব্দ সে ব্যবহার করতে পারবে না, সে তার লেভেলের শব্দগুলো ব্যবহার করবে। এই কথাই বলা হয়েছে যে একজন ব্যক্তির বৌদ্ধিক বিকাশ যতটুকু হবে সেই অনুপাতে তার ভাষার বিকাশ হবে। ঠিক আছে, তার মূল বক্তব্য হলো ভাষা আয়ত্তীকরণ জ্ঞানীয় বিকাশের একটি অংশ। শিশুরা নির্দিষ্ট জ্ঞানীয় পর্যায়ে পৌঁছালে ভাষার দক্ষতা বিকাশ হয়। তিনি বলেন যে ভাষার বিকাশ যেটা রয়েছে সেটা হচ্ছে জ্ঞানীয় বিকাশ, ওই যে কগনিটিভ ডেভেলপমেন্টের একটি অংশ। কগনিটিভ ডেভেলপমেন্ট, বুদ্ধির বিকাশ যদি হয় তাহলে বুদ্ধির বিকাশের সাথে সামাজিক বিকাশ হবে, অর্থনৈতিক বিকাশ হবে, একটু রাজনৈতিক বিকাশ হবে, একটু আবেগীয় বিকাশ হবে, বিভিন্ন ধরনের যে বিকাশ হবে, এই বিকাশের সাথে ভাষাও বিকাশ হবে, অর্থাৎ ভাষা একটি অংশ, এই কথা বলেন। আচ্ছা, একটি এক্সাম্পল দেখো। একটি শিশু আগে সংরক্ষণ ধারণা বুঝতে শেখে যে একই পরিমাণ পানি চৌড়া গ্লাসে কম মনে হলেও আসলে সমান থাকে। আচ্ছা, দেখুন, এই যে পিয়াজেটের থিওরিতে আমরা দেখি যে 2 বছর থেকে 6 বছরের ভিতরের যারা শিশুরা রয়েছেন তাদের ভিতরে কিন্তু কনজারভেশনের জ্ঞান, কনজারভেশনের যে যুক্তি যেটা সেটা তাদের আসে না। ঠিক আছে, কিভাবে? এক্সাম্পল দিই। মনে করো এই একটি গ্লাস রয়েছে, বেশি ভালো হয় না, এই জন্য আপনারা কোনোভাবে বুঝলেই হলো। এইটাতে মনে করো জল রাখা আছে, এইটাতেও জল রাখা আছে। এখন যদি আপনি 6 বছরের কম বয়সের শিশুকে আপনি জিজ্ঞেস করেন যে কোনটি গ্লাসে জল বেশি, সে নিশ্চয়ই বলবে যে এই গ্লাসে জল বেশি। কারণ কি? সে কনজারভেশন বোঝেনি, তার মাথায় এখনো পর্যন্ত ভলিউমের জ্ঞান আসেনি, সেজন্য সে সেই কথা বলবে। এই কথাই বলা হয়েছে যে একটি শিশু আগে সংরক্ষণ ধারণা বুঝতে শেখে, তারপরে সে বুঝতে পারবে যে এই কোনটি গ্লাসে কম, কোনটি গ্লাসে বেশি জল রয়েছে, সেটা সে বুঝবে, এবং সেই ধরনের সেই লেভেলের শব্দগুলো সে প্রয়োগ করতে শিখবে। অর্থাৎ তার ভাষার বিকাশ সেই মাত্রায় হয়ে যাবে। দেখুন, যুক্তি আসবে তখন, তখন সে কোন ধরনের শব্দ বলবে? একই, অধিক, কম, এই ধরনের শব্দ কিন্তু সে ব্যবহার করতে শিখে যাবে। এই কথা বলা হয়েছে। ঠিক আছে,
যে শিশু এখনো কারণ প্রভাব বুঝতে পারে না, সে কারণ শব্দটা ব্যবহার করতে পারবে না। একটি শিশু যদি কারণ কি সেই জিনিসটাই বুঝে না, তাহলে সে কারণ শব্দই ব্যবহার করবে না। ওই জন্য তিনি এক কথায় বলেছেন যে বৌদ্ধিক বিকাশের সাথে সাথে ভাষার বিকাশ অটোমেটিক্যালি হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, পেঁয়াজের যেগুলা পর্যায় দিয়েছিলেন এগুলো তো আপনারা সিটিভিতে পেয়ে যাবেন। আমি এখানে আলোচনা করব না, কিন্তু সংক্ষেপে ওই জায়গায় বোঝার জন্য একটু লিখে রেখেছি। প্রথম যেটি পর্যায় তিনি দিয়েছিলেন সেটি হচ্ছে সেন্সরি মোটর। এটি কি? এটি একটি পর্যায়, একটি শিশুর বয়সের কিছু বয়সের সীমাকে তিনি ভাগ করেছেন, কয়েকটি ভাগে ভাগ করেছেন। যে 0 থেকে 2 বছর বয়সের শিশু এইগুলা শিখে, 2 বছর থেকে 6 বছরের শিশু এইগুলা শিখে, 6 বছর থেকে 11 বছরের শিশু এইগুলা শিখে, এবং 11 থেকে উপরে শিশুগুলা ওইগুলা শিখে। ওই জিনিসের উপর ভিত্তি করে তিনি সিডিপিতে আপনি পেয়ে যাবেন যে একটি থিওরি দিয়েছেন। ওই থিওরির ভিত্তিতে ভাষাও শিখে যেহেতু, সুতরাং আমরা একটু আলোচনা করে দিচ্ছি। সেন্সরি মোটর 0 টু 2 বছর। শিশু জিনিস ধরেছে, মুছে দিচ্ছে। এই সময় শিশুরা কি করে? কোনো একটা জিনিস ধরে, সে কোনো একটা জিনিস ধরার জন্য সে উন্মত্তভাবে সে চলে যায় সেই জিনিসের দিকে, এবং কোনো জিনিস দেখবেন সে খেলাধুলা করতে, মুছে ফেলছে, ধরে ফেলছে, এই ধরনের কাজ করছে। সুতরাং সেই সময়ে সে কিন্তু না, আছে, এটা, ওইটা, ওই ধরনের শব্দ ব্যবহার করবে, ওই ধরনের শব্দ তার বিকাশিত হবে। ঠিক আছে? তারপরে প্রি অপারেশনাল 2 থেকে 7 বছর বয়সে, সেই সময় কল্পনা শক্তি বাড়ে, কল্পনা শক্তি একটু বাড়ে, চিন্তা একটু বাড়ে, কিন্তু যুক্তি কম। সেই সময় সে যুক্তি বুঝে না। ঠিক আছে? যেমন মনে করো আপনি যদি একটা প্রশ্ন করেন যে গণিতের এই নিয়মটা এইভাবে যদি হয় তাহলে ওই নিয়মটা এইভাবে হলো না কেন? এই যে কেন যুক্তি, যেটা সেই যুক্তিটা কিন্তু সে বুঝে না। সেজন্য সেই সময় সে কি বলবে? গল্প শুনে, কথা বলতে ভালোবাসে, এই ধরনের গল্প বলবে, কথা শুনবে, এইগুলা শব্দ তার বিকাশ হবে, এই ধরনের বাক্য তার বিকাশ হবে। তারপরে কংক্রিট অপারেশনাল স্পিচ 7 থেকে 11 বছর, তখন কিন্তু তার কাছে যুক্তি এসে যায়, সে কিন্তু যুক্তি কথা বলতে পারে। ঠিক আছে? তখন সেই সময় সে সেই লেভেলের শব্দগুলো ব্যবহার করবে। অর্থাৎ তিনি দেখাতে চেয়েছেন যে ব্যক্তির বা শিশুর বয়সের অনুপাতে বৌদ্ধিক বিকাশের সাথে সাথে তার ভাষার বিকাশ হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে আরেকটি লাইন বলেছেন, শিশু যখন জগৎকে বুঝতে শুরু করে তখন ভাষা আসে। ভাষা আসার কারণেই জগৎকে বুঝে না। এই যে আমি আগে বলে দিয়েছি, একটি শিশু জগৎকে বুঝতে যখন শুরু করে, অর্থাৎ জগতের জ্ঞান তার মধ্যে যখন এসে যায়, পৃথিবীর জ্ঞান যখন এসে যায়, চলাফেরা, উঠা বসা, আচরণ, সব বিষয়ের জ্ঞান যখন এসে যায়, তখন তার কাছে ভাষা আসে। তিনি বলেন যে ভাষা আসার কারণে জগৎকে সে বুঝতেছে এরকম কিছু না, বরং জগৎকে সে বুঝতে পারতেছে, সেজন্য তার কাছে ভাষা আসছে। ঠিক আছে? তারপরে থিওরিটি দেখি, লেভ বাইগোর্সকি। লেভ বাইগোর্সকি একটি থিওরি দিয়েছিলেন ভাষার উপর, যেটি হচ্ছে সোসিও কালচারাল থিওরি। তিনি সেটাও সিডিপিতে আপনারা পেয়ে যাবেন, কিন্তু ভাষার বিষয়ে কিছু কথা বলেছিলেন, সেই কথাগুলো আমি এখানে লিখেছি। অন্য মানুষের সাথে মিশলে ভাষা শেখা। অর্থাৎ লেভ বাইগোর্সকি এই কথা বলেন যে একটি শিশু যদি তার আশেপাশের মানুষের সাথে বা তার বন্ধু বান্ধবদের সাথে বা তার স্কুলের সহপাঠীদের সাথে মিশে, তাহলে সে কিন্তু ভাষা শিখতে পারে। এখানেই কথা শেষ। এবং পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার গুলোতে যেভাবে পরীক্ষায় প্রশ্ন এসেছিল, এইভাবে প্রশ্ন এসেছিল যে সমাজের সাথে সংমিশ্রণের ফলে ভাষা শিখে, এই ধরনের একটি পয়েন্ট লিখে দেওয়া হয়েছিল, এবং এটাতে আমরা শুদ্ধ বা টিক মার্ক দিয়ে আসতে হয়েছে। ঠিক আছে? তো কিন্তু বাকি আমি আরো অনেকটা লিখে রেখেছি, যাতে যদি পরীক্ষায় আসে তাহলে আপনাদের যেন কাজে আসে। ভাষা সামাজিক মেলামেশা থেকে শেখা হয়। শিশু বড়দের সাহায্যে, ভাই বোনেদের সাহায্যে জটিল বাক্যগুলা, জটিল কথাগুলা শিখতে পারে। জেডপিডি, তিনি আরেকটি পয়েন্ট বলেছিলেন, জেডপিডি, জোন অফ প্রক্সিমিয়াল ডেভেলপমেন্ট, যা শিশু একা শিখতে পারে না কিন্তু কারো সাহায্যে পারে, সেই সীমাকে জেডপিডি বলা হয়। আচ্ছা, মনে করুন একটি শিশু বলছে যে আমি স্নান করব না। এখন এই যে শিশু বলছে যে আমি স্নান করতে পারবো না, তার পরবর্তীতে সে এটা বোঝাতে চেয়েছে যে আমার রোগগ্রস্ত, আমার জ্বর উঠে গেছে, আমি যদি স্নান করি তাহলে আমার রোগ আরো বেড়ে যাবে, আরো কষ্ট পাবো, এই সবগুলো বাক্য সে কিন্তু বলতে পারছে না। তো সেক্ষেত্রে যদি তাকে কেউ সাহায্য করে দেয়, যেমন মনে করো সে বললো যে আমি স্নান করবো না, তখন কেউ একজন সাহায্য করে দিল যে কেন স্নান করবে না, তোর কি রোগ হয়েছে বা কি জ্বর হয়েছে, তখন দেখবে সে বলবে হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে, এই যে একটু সাহায্য পেলো এবং তার ভাষাটা শেখা হয়ে গেল। ঠিক আছে? ওই যে অন্য লোকটি যে বাক্যটি বলেছে সে কিন্তু তার মাথায় কেচ করে নেবে এবং সেই বাক্যটি সে শিখে ফেলবে, অন্যদিন আর তাকে এইভাবে বলতে হবে না, সে ঠিকভাবে বলতে পারবে। এই কথা বলা হয়েছে। আচ্ছা, এক্সাম্পল দেখি। শিশু একা বলতে পারে পানি। একটি শিশু একা বলতে পারে পানি, কিন্তু মা সাহায্য করে বলেন পানি চাই। মা বলেন যে পানি চাও, তখন শিশু বলে যে পানি চাই। পরে কিছুদিন পরে সে নিজে থেকে বলছে আমি পানি চাই, কারণ সে পানি জানে। ঠিক আছে? চাই শব্দটি মা শিখিয়ে দিয়েছিলেন, তো পানি পানি সে জানে, এবং আমি তো সে প্রথম থেকেই জানে, তো আমি পানি এটা জানে, কিন্তু চাই যে এই মা শিখিয়ে দিয়েছিলেন, সে কারণে সে একদিন নিজে বলতে পেরেছে যে আমি পানি চাই। এই কথা বলা হচ্ছে। আচ্ছা, যাই হোক, তার দেওয়া আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস। স্ক্যাফোল্ডিং, স্ক্যাফোল্ডিং আমরা সংক্ষেপে বলতে পারি, স্ক্যাফোল্ডিং মানে সাময়িক সাহায্য, অল্প সময়ের জন্য সাহায্য। ঠিক আছে? যেমন মনে করো একটি শিশু বল খেলতে গেল এবং সে ব্যাট ধরতে পারছে না, তাকে একটু ব্যাট আপনি ধরিয়ে দিলেন, এই যে ব্যাট একটু ধরিয়ে দিলেন, সে কিন্তু তারপরে শিখে গেল। এই যে একটু সাময়িক সাহায্য, এটাকে বলা হয় স্ক্যাফোল্ডিং। ঠিক আছে? আহ ভাষা হলো চিন্তার হাতিয়ার, এটা তো আমরা জানি। প্রথমে শিশু জুড়ে জুড়ে নিজের সাথে কথা বলে, প্রাইভেট স্পিচ, পরে তা মাথার ভিতরে চলে যায়। আচ্ছা, তিনি আরেকটা কথা বলেছেন যে একটি শিশুর ভাষার বিকাশ হতে হলে প্রাইভেট স্পিচটা অনেক দরকারি। এই প্রাইভেট স্পিচ নিয়েও পরীক্ষায় প্রশ্ন এসেছে যে একটি শিশুর ভাষা শেখার ক্ষেত্রে কোন জিনিসটি সব থেকে বেশি প্রভাবিত করে বাইগর্স্কির মতে। তো কিছু পয়েন্টস, কিছু উত্তর দিয়েছিল, অপশন দিয়েছিল, সেই অপশনের মধ্যে এটা ছিল যে প্রাইভেট স্পিচ। তো
এই প্রাইভেট স্পিচটা আমরা এখন প্রাইভেট স্পিচ বলতে কি বুঝি, যেমন দেখবেন আপনার বাড়িতে যদি শিশু থাকে তাহলে দেখবেন 4 বছরের 5 বছরের শিশুরা কি করে, যেমন মনে করো আপনি খেলনা নিয়ে এনে দিলেন, তখন দেখবে সে মনে করো একটা গাড়ি, তো গাড়ি সে এইভাবে দৌড়ছে এবং গাড়িটি চালাচ্ছে এবং বলছে এই দেখো আমার গাড়ি যাচ্ছে যাচ্ছে, এই দেখো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এইভাবে সে নিজে বলতেছে, সাউন্ড দিয়ে বলতেছে। এই যে সাউন্ড দিয়ে বলতেছে মানে কি হচ্ছে, সে তাকে নিজেকে গাইড করতেছে, নিজেকে গাইড করতেছে। আর এই গাইড করার মাধ্যমে তার নিজের বিকাশ হচ্ছে তো হচ্ছে, এর পাশাপাশি তার ভাষারও বিকাশ হচ্ছে, এই কথাই বলা হয়েছে। ঠিক আছে। তারপরে দ্বিতীয় ভাষা আয়ত্তীকরণের তত্ত্ব, স্টিভেন ক্রাসন। আচ্ছা, এই থিওরিটি একটু কষ্ট হলেও আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। দ্বিতীয় ভাষা আয়ত্তীকরণে স্টিভেন ক্রাসন কি থিওরি দিয়েছিলেন? আচ্ছা, এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে মাতৃভাষা আয়ত্তি করা যায়, কিন্তু দ্বিতীয় ভাষা আমরা লার্ন করি, শিখি। কিন্তু স্টিভেন ক্রাসন বলেন যে না, দ্বিতীয় ভাষাও আমরা কিন্তু আয়ত্তি করতে পারি এবং আয়ত্তীকরণের মাধ্যমে আমাদের ভাষা ভালো করে শেখা হয়। এই কথা কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন এবং তার যুক্তিটা আমরা দেখবো এই থিওরির মাধ্যমে। ঠিক আছে। ক্রাসন বলেছেন দুইভাবে ভাষা শেখা যায়, একটি হচ্ছে দ্বিতীয় ভাষার কথা বলা হচ্ছে এখানে, অ্যাকুইজিশন এবং লার্নিং। তার মতে অবচেতন আয়ত্তীকরণ এবং সচেতন শিখনের মধ্যে পার্থক্য করা। তিনি অবচেতন আয়ত্তীকরণ এবং সচেতন শিখনের মধ্যে পার্থক্য বলে দেন এবং আমরা সেগুলো সামনে গিয়ে আরো ভালো করে পাবো। আমরা এখানে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি এটা। যেমন মনে করো আমরা যেহেতু দ্বিতীয় ভাষা আয়ত্তীকরণ করছি, তো দ্বিতীয় ভাষা অবচেতন ভাবে কিভাবে হবে? আমরা তো জানি দ্বিতীয় ভাষা যদি আয়ত্তীকরণ করি তাহলে আমরা আয়ত্তীকরণ করতেই পারবো না, আমরা শিখতে হবে। তো শেখার ক্ষেত্রে আমাদের ব্যাকরণের নিয়ম কানুন আমাদের মানতে হবে, আরো বিভিন্ন জিনিস আমাদেরকে ফলো করতে হবে। কিন্তু এখানে বলছেন যে অবচেতন প্রক্রিয়ার মাধ্যমে হয়ে যায়। এটা কি বলে? যেমন মনে করো আপনার একজন বন্ধু হিন্দি ভাষা জানে, তার সাথে আপনি বসেন গল্প করেন 1-2 বছর পরে অটোমেটিক্যালি দেখবে আপনিও সেই ভাষাটি শিখে গিয়েছেন। এই যে অবচেতন প্রক্রিয়া আপনি শিখলেন, সে কথার কথা বলা হয়েছে। এজন্য তিনি বলেছেন যে দ্বিতীয় ভাষা আমরা অ্যাকুয়ার করতে পারি। ঠিক আছে। আচ্ছা, শুধু শিখন। আচ্ছা, বা আসল ভাষার, আচ্ছা তিনি আরো বলেন যে আসল ভাষার দক্ষতা আসে আয়ত্তীকরণ থেকে, শুধু শিখন থেকে নয়। আচ্ছা, এই কথা বলতে কি বুঝাতে চেয়েছেন? এই কথা তিনি বলেন যে আসল ভাষার দক্ষতা, ভাষা বলার বা ভাষার যতগুলা দক্ষতা স্কিলস আছে সবগুলা আসতে আসার ক্ষেত্রে আয়ত্তীকরণ যদি হয়ে যায়, আয়ত্তীকরণের সাথে যদি ভাষাটা শেখা হয় তাহলে সেটি লাস্টিং বেশি করে। কিভাবে? যেমন মনে করো আপনি ওই যে বন্ধুর সাথে বসে হিন্দি ভাষাটা শিখলেন, তখন দেখবেন আপনি এই হিন্দি ভাষাটা বলতে পারবেন না, কিন্তু আমরা ছোটবেলা থেকে দেখবেন ইংরেজি ভাষা শেখার জন্য আমরা ট্রাই করছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা অনেকেই ইংরেজি ভাষা শিখতে পারছি না। কেন? কারণ আমরা ছোটবেলা থেকেই গ্রামারের নিয়ম কানুন বা টিচারের দেওয়া গাইড গুলো আমরা ফলো করছি, সুতরাং আমাদের ভাষা শেখা হচ্ছে না। এজন্যই তিনি বলেছেন যে যদি আয়ত্তীকরণের মাধ্যমে দ্বিতীয় ভাষা শেখা হয় তাহলে আমাদের পূর্ণ দক্ষতা আসে যাবে ভাষার উপর। ঠিক আছে। আচ্ছা, তিনি আরো 5টি হাইপোথিসিস দিয়েছিলেন, সেই হাইপোথিসিস গুলো বিষয়ে আমরা আলোচনা করবো, কারণ হাইপোথিসিস থেকে অনেকটা প্রশ্ন এসে যায়। এটা তো উপরের কথা, কিন্তু এর ভিতরের কথা থেকেও প্রশ্ন এসেছে প্রিভিয়াস ইয়ার গুলোতে। তো প্রথম হাইপোথিসিস কোথায় গেল? অ্যাকুইজিশন হাইপোথিসিস। আচ্ছা, প্রথম যে হাইপোথিসিস দিয়েছিলেন সেটা হচ্ছে অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস, আয়ত্তীকরণ বনাম শিখন সিদ্ধান্ত। এই যে আমি আগে যেটা এক্সাম্পল দিয়েছিলাম বন্ধুর সাথে হিন্দি শেখা, এই কথাই বলা হয়েছে। তার মূল কথা হলো ভাষা বলার ক্ষমতা আসে অ্যাকুইজিশন থেকে। এই যে আগে বলেছিলাম, অ্যাকুইজিশন স্বাভাবিকভাবে মনের অজান্তে যোগাযোগের মাধ্যমে ভাষা আরোগ্য করে করা হয়, পেটের ভাষা। যেমন মনে করো বন্ধুর সাথে আমরা শিখলাম, সেটা আমাদের পেটের ভাষা হয়ে গেল, আমাদের ভিতরের ভাষা হয়ে গেল, সেটা সাধারণ ভাষা হয়ে গেল, আমাদের ব্যবহার করতে আমাদের সমস্যা হবে না। কিন্তু সচেতনভাবে যদি আমরা শিখি তাহলে ব্যাকরণের নিয়ম পড়ে, বই পড়ে, এগুলোর মাধ্যমে আমরা শিখি, তো সেটা হবে আমাদের মাতার ভাষা, সেটা আমাদের জন্য লং লাস্টিংও থাকে না। ঠিক আছে। তারপরে হলো ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস, প্রাকৃতিক ক্রম সিদ্ধান্ত। আচ্ছা, এটা এখানে ভালো করে দেওয়া নেই, সেটা ভালো করে বুঝবেন না, আমি নিজে বলে দিই। আমরা যে দ্বিতীয় ভাষা শিখি, আয়ত্ত করি, বা প্রথম ভাষা আয়ত্ত করি, যে কোনো ভাষাই আমরা আয়ত্ত করি বা শেখানোর ক্ষেত্রে হোক, আমরা আমাদের কাছে একটা ন্যাচারাল প্রসেস থাকে, সেই ন্যাচারাল প্রসেসের, সেই ন্যাচারাল অর্ডারের মাধ্যমে আমরা কিন্তু ভাষা শিখি। যেমন মনে করো আমি কোনো একটি ভাষা শিখতে শুরু করলাম, শেখার শুরু করতে মনে করো ইংরেজি ভাষা আমি পড়তে শুরু করলাম, শিখতে শুরু করলাম, তখন আমি প্রথমেই টেন্সের দিকে আমি যাবো না। প্রথমে আমি নাউন শিখবো, প্রোনাউন শিখবো, ওয়ার্ড ওয়ার্ড বানাবো, এই যে একটা সিকোয়েন্স থাকবে, আমি চাইলেও কিন্তু সেটা পরিবর্তন করতে পারবো না। প্রথমে আমি নিরাসনে যেতে পারবো না, আমি প্রথমে বাক্য শিখতে হবে। ঠিক আছে। এই যে এটা ন্যাচারাল যেটা প্রক্রিয়া আছে, এটা আমি চাইলেও পরিবর্তন করতে পারবো না, কারণ আমি যদি চাই যে না অ্যাডভান্স থেকে নিচের দিকে আসি, তখন একটা শিশু বা একটি ব্যক্তি শিখতেই পারবে না, তার একটা প্রসেস থাকবে। ঠিক আছে। সে তার প্রসেসে সে শিখবে, সে ধারাবাহিকভাবে শিখবে। এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে যে প্রথমে আইএনজি শিখবে, তারপরে এস লাগানো শিখবে, তারপরে প্রেসিভ বাক্য শিখবে। এই যে এটা হলো ন্যাচারালি, এটা কিন্তু মানে আমরা সাধারণভাবে যদি আমরা চাই এটাকে চেঞ্জ করে দেবো, কিন্তু চেঞ্জ করেও আমরা পারবো না, কারণ এটা ন্যাচারালি অলরেডি ফিট হয়ে আছে মানুষের সাথে। যেমন মনে করো আরো একটা এক্সাম্পল, যেমন মনে করো আমরা মাতৃভাষা আয়ত্তীকরণের ক্ষেত্রে কি বলি, প্রথমে মা শিখি, বাবা শিখি, তারপরে এই ধরনের শব্দ শিখি, তারপরে একটু উচ্চ ধরনের শব্দগুলো শিখি, তারপরে আমরা ব্যাকরণের দিকে যাই। এই যে এটা হলো ন্যাচারাল প্রসেস, ন্যাচারাল অর্ডার, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে। তারপরে হচ্ছে মনিটর হাইপোথিসিস। আপনার মাথায় দুটি জিনিস রয়েছে, আমাদের সবার মাথায় দুটি জিনিস রয়েছে। আগে আমরা পেয়েছিলাম এলইডির কথা, কিন্তু এখানে এলইডি নয়, এখানে অন্য দুটি জিনিস। একটা হচ্ছে একুয়ার সিস্টেম, একটা হচ্ছে লার্ন সিস্টেম। একুয়ার সিস্টেম কি? যেমন মনে করো আমরা ভাষা আয়ত্তীকরণ করে নিলাম, এবং এটা হলো আমাদের পেটের ভাষা, আমাদের ভিতরে রয়েছে, এটা আমাদের শরীরের সাথে লেগে আছে, এটা আমরা চাইলেও আমরা মুছে ফেলতে পারি না। এটা হচ্ছে লার্ন সিস্টেম। লার্ন সিস্টেম যেমন মনে করো আমি ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে আমি কিছু রোল পড়লাম, কিছু নিয়ম পড়লাম, সেই সিস্টেমের কথা বলা হয়েছে। এবং এই যে লার্নিং শুধু মনিটর, আচ্ছা এখানে বলা হয়েছে যে লার্ন সিস্টেম যেটা, সেটা কিন্তু মনিটরের কাজ করে। মনিটর মানে কি? মনে করো আপনি কোনো সময় যদি ভাষা ভুল বলতে চান বা ভুল বলে দেন, তখন কিন্তু মনিটর কাজ করবে পাহারাদারের মতো, ওটা তোমার মাইন্ডকে বলে দেবে যে এটা ভুল হয়েছে,
এটা তুমি শুদ্ধ করো। যেমন মনে করো আমি বাজারে যাই এরকম বলে দিই, তখন আমি সাথে সাথে আমি ঠিক করে দিব যে আমি বাজারে যাই। এই যে আমার মাথায়, কারণ আমি নিয়ম জানতাম, আমি রুল পড়েছিলাম আগে, তো সেই রুল পড়ে কিন্তু আমার মাথাকে গাইড করতেছে। এই গাইড করে যেটা গাইড করে যে সেটা হচ্ছে মনিটর। এই এই মনিটরের মাধ্যমে আমাদের ভাষাকে সংশোধন করা হয় এবং আমাদেরকে সঠিক পথ দেখানো হয় এবং আমরা ভালো করে বাক্য ব্যবহার করতে পারি। যেমন এক্সাম্পল হিসেবে দেখুন, একজন ব্যক্তি বললো যে হি গো টু স্কুল, তখন সেই ব্যক্তির লার্ন সিস্টেম মনিটর হিসেবে কাজ করতে শুরু করলো, মনিটর করতে শুরু করলো, তাকে গাইড করতে শুরু করলো। উফ, হি এর পরে গোজ হতে হবে, ইএস লাগতে হবে, কারণ তার পার্সন সিঙ্গুলারের সাথে এস বা ইএস লাগে আমরা জানি। তো তখন কিন্তু সেই ব্যক্তিটা সংশোধন করে দিল হি গোজ টু স্কুল। এই যে মনিটরের মতো কাজ করলো, লার্ন সিস্টেম যেটা রয়েছে, সে যেগুলো আগে নিয়ম কানুন পড়ে রেখেছিল সেই ভাষা, তো সেই নিয়ম কানুন তাকে মনিটরের মতো কাজ করতেছে, তার ভাষা প্রডিউস করার সময় তাকে সংশোধন করে দিচ্ছে। ঠিক আছে, এই কথাই বলা হয়েছে। কিন্তু দ্রুত কথা বলার সময় মনিটর কাজ করে না। আচ্ছা, এটা তো আমরা ভালো করে জানছি যে আমরা যদি অধিক স্পিডে কথা বলি, তখন দেখবেন আমরা যদিও আমরা গ্রামারের নিয়ম কানুন শিখে রেখেছি, কিন্তু তারপরেও সেটা কাজে আসবে না। কারণ কি, ওভার স্পিডে বলার কারণে আমরা লাইনটা ছেড়ে অন্য লাইনে আমরা চলে যাবো, সেই ক্ষেত্রে আমাদের সংশোধন করার সময় পাবো না। এই কথা বলেছে যে লার্ন সিস্টেম মনিটর করতে পারবে না আমাদেরকে। ঠিক আছে, আহ, যেমন ফানি নিউজ রিপোর্টার। আচ্ছা, আমরা ছোটবেলা থেকে বিভিন্ন সময় ছোটবেলায় দেখতাম যে ফানি নিউজ রিপোর্টার অনেক কিছু বলে দিত, আমাদের অনেক হাসি আসতো। তো এই যে ফানি রিপোর্টার যারা আছে, তারা কিন্তু কিছু বলে দিলে আবার কিন্তু সেটা রিটার্ন করে না, তারা ফানি বানাতে চায়। তো ফানি না, এটা আমি মজার জন্য লিখে রাখলাম। কিন্তু এমনিতেই হোক, আপনি লেকচার দিচ্ছেন, ওভার স্পিডে লেকচার দিচ্ছেন, তখন কিন্তু আপনার এই যে লার্ন সিস্টেম আপনাকে মনিটর করতে পারবে না, কারণ আপনি এই ভাষা এই বাক্য ছেড়ে অন্য বাক্যতে চলে যাবেন। আবার যদি ওই বাক্যতে আসেন, তাহলে সারা জীবন যদি এরকম, সারা লেকচারে যদি এরকম করেন, তাহলে লেকচারটা যদি 2 ঘন্টা হয়, তাহলে 4 ঘন্টা হয়ে যাবে, কারণ আপনাকে মনিটর করতে করতে আপনার সময় শেষ হয়ে যাবে। সেজন্য বলা হয়েছে যে সেটা কাজ করে না লার্ন সিস্টেম, এবং বেশি মনিটর করলে কথা আটকে যায়, স্বস্তি লাগে। আচ্ছা, আরেকটা কথা দেওয়া হয়েছে, যদি আমরা মনিটর লার্ন সিস্টেমের মাধ্যমে, লার্ন সিস্টেম যেহেতু আমাদের মনিটরের মতো কাজ করে, তো আমরা আমাদের যদি সেই লার্ন সিস্টেমটা ওভার মনিটরিং করে, তখন কিন্তু আমাদের জন্য কথা কথা আটকে যাবে। কারণ কি, যেমন মনে করো আমি একটি বাক্য বলতে গেলাম যে হি, তারপরে যদি আমি আমার এই মাইন্ড লার্ন সিস্টেম যেটা ছিল আমাদের মাথায়, সেই লার্ন সিস্টেমের মাধ্যমে যদি আমি মনিটর করতে শুরু করি যে তারপরে হির পরে কি আসবে, হি গট টু দ্য মার্কেট, এইভাবে যদি আমি ওভার মনিটরিং করতে শুরু করি, তাহলে আমাদের বাক্যই আসবে না। এই কথাই বলা হয়েছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যদি পরীক্ষায় আসে যে মনিটরিং কোন ধরনের মনিটরিং সবথেকে ভালো, তাহলে আমরা মধ্যম পন্থার মনিটরিং আমরা বলে দেবো। ঠিক আছে, তারপরে হচ্ছে ইনপুট হাইপোথিসিস, এটা থেকে প্রশ্ন এসেছে প্রিভিয়াস ইয়ারগুলোতে। এটাতে একটা সূত্র দেওয়া হয়েছে I+1। আচ্ছা, এই সূত্রগুলা এই যে মনোবিজ্ঞানী তার নিজের বানানো একটি সূত্র, এটা আমি বুঝিয়ে দিই যে আই মানে হচ্ছে আমাদের বর্তমান জ্ঞান, যেটা জ্ঞান আমাদের বর্তমানে আছে, ভাষা সম্বন্ধে হোক, যে কোনো জিনিসের সম্বন্ধে হোক। এখানে যেহেতু আমরা ভাষার ক্লাস নিচ্ছি, সুতরাং আমরা ভাষা সম্পর্কে বলবো। ঠিক আছে, তো যেটা আমাদের বর্তমান জ্ঞান রয়েছে, এবং +1 মানে আমাদের কাছে যেগুলা ইনপুট আসে, অর্থাৎ যেগুলো নতুন ইনফরমেশন আসে। ঠিক আছে, সেই কথা বলা হয়েছে যে আমাদের বর্তমান জ্ঞান এবং প্লাস নতুন আমরা কোনো ইনপুট পাওয়া, সেটাকে বলা হয় +1। ঠিক আছে, আরো ভালো করে সামনের দিকে গেলে আলোচনা করে দেবো। I+1 এমন ইনপুট যা আপনি পুরোপুরি বুঝতে না পারলে প্রসঙ্গ থেকে বুঝতে পারেন। আচ্ছা, এখানে আরেকটি কথা বলে দেওয়া হয়েছে, যেহেতু আমি বলে দিই একই জায়গায়, সামনে কিন্তু বলবো, কিন্তু এখানে আরেকটু বলে দিই। এমন ইনপুট, এমন ইনফরমেশন, ইনপুট বলতে আমরা বাইরে থেকে আমাদের মনে করো 10টি শব্দ জানা আছে, সেই 10টির পরে যদি কোনো অন্য একটি শব্দ আর কোথাও থেকে আমরা শুনতে পাই, সেটা হবে আমাদের জন্য ইনপুট। তো এই ইনপুট কোথায় গেল, এই ইনপুট আপনি পুরোপুরি বুঝতে না পারলেও এটা তো আমরা বুঝবো না, কারণ নতুন একটি শব্দ আমরা তো বুঝতে পারবোই না। কিন্তু আবার বলা হয়েছে যে প্রসঙ্গ থেকে বুঝতে পারে। প্রসঙ্গ থেকে আমরা কিভাবে বুঝবো, যেমন মনে করো একজন ব্যক্তি আহ স্নান করছে, এবং আপনি জানেন যে আগে থেকেই একটি বাক্য জানেন যে আমি স্নান করি, সেটা আপনি জানেন, এবং ওই ব্যক্তিটি রুদ্রের মধ্যে স্নান করছে, সে বলতেছে যে আমি সূর্যের দিকে এইভাবে হাত দিয়ে বলছে যে আমি রুদ্রতে স্নান করি। তখন এই যে রুদ্র যে শব্দ, নতুন শব্দ, সেই শব্দ কিন্তু ওই ব্যক্তির জন্য ইনপুট হয়ে গেল। এখন সে কিন্তু সেই রুদ্র সম্পর্কে কখনো শুনেনি, রুদ্র কি সে জিনিস জানে না, কিন্তু এই বাক্যটা জানে যে আমি স্নান করি, এটা জানে। তখন কি হলো, ওই যে সে কনটেক্সট থেকে তার আগের পিছনের শব্দ বা তার অঙ্গভঙ্গি, ওই ব্যক্তির অঙ্গভঙ্গির মাধ্যমে সে বুঝতে পেরেছে যে রুদ্র, রুদ্র মানে হচ্ছে এই যে সূর্যের রোশনি। ঠিক আছে, সেটা সে বুঝতে পেরেছে। এই কথা বলা হয়েছে যে আমরা প্রসঙ্গ থেকে বুঝতে পারি। আচ্ছা, এক্সাম্পল দেখো, আপনি বাংলা ভাষায় জানেন আমি যাই, কিন্তু কেউ বললো আমি বাজারে যাই, I+1 নতুন শব্দ বাজার। এখন দেখো, আপনি বাংলা ভাষায় জানেন আমি যাই, এটা হচ্ছে আপনার জন্য আই, কারণ আপনার বর্তমান জ্ঞান, এটা আপনি জানেন। কেউ বললো যে আমি বাজারে যাই, এই বাজার যেটা, সেটা হচ্ছে আপনার জন্য ইনপুট, কারণ নতুন শব্দ সেটা। তো প্রসঙ্গ থেকে আপনি বুঝে নিলেন বাজার মানে হলো টু দা মার্কেট। আপনি আগের পিছনের কথা বা অঙ্গভঙ্গির কথা বুঝেই আপনি বুঝতে পারলেন যে সেটি হবে বাজার হবে। তো সেটা আপনার জন্য ইনপুট হয়ে গেল। এই যে একটা ইনপুটের মাধ্যমে, এটার মাধ্যমে আমরা কিন্তু নতুন নতুন শব্দ শিখতে পারি, আমাদের ভাষার বিকাশ হয়। তারপরে হচ্ছে এফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস। আচ্ছা, এফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস বলতে ব্যক্তির মানসিক অবস্থা ভাষা শেখার গতিকে নিয়ন্ত্রণ করে। এটা তো আমরা জানি যে একজন মানুষের যদি মানসিক অবস্থা ভালো থাকে, তাহলে সে যে কোনো জিনিস শিখতে সহজ হয়ে যায়। সে যদি রোগগ্রস্ত থাকে, তার মানসিক অবস্থা খারাপ থাকে, এবং মানসিক অবস্থা যদি খারাপ থাকে, তাহলে তার ভাষার বিকাশের ক্ষেত্রে ব্যাঘাত ঘটাতে পারে। তো সেই কথা বলা হয়েছে যে মানসিক অবস্থা ভালো থাকলে ব্যক্তির ভাষার বিকাশ ভালো হবে। ঠিক আছে, অর্থাৎ
উদ্বেগ, কম আত্মবিশ্বাস, ভয়, আবেগীয় ফিল্টার উপরে, বাসার ইনপুট মস্তিষ্কে ঢোকার পথ বন্ধ, আরামদায়ক উৎসাহপূর্ণ পরিবেশ, ফিল্টার নিচে, বাসা সহজে শেখা যায়। আচ্ছা, ফিল্টার বলতে এখানে কি বোঝানো হয়েছে? এই যে আমরা বাড়িতে পানি রাখার যে ফিল্টার, ওইটার কথা বলা হয়নি, বরং ফিল্টার বলতে এখানে আবেগীয় ফিল্টারের কথা বলা হয়েছে। ঠিক আছে, কিন্তু এই ফিল্টারটা কিন্তু আমাদের পরীক্ষায় আসতে দেখা যায় যে ফিল্টার ফিল্টার দিয়ে আসতে গেছে, সুতরাং আমি এখানে এক্সট্রা লিখে রাখিনি, বরং এক্সাম রিলেটেড শব্দ লিখে রেখেছি। তো এটা বুঝতে হবে আপনাকে। ফিল্টার হচ্ছে আপনার এই যে আবেগীয় ফিল্টারের কথা বলা হয়েছে, অর্থাৎ মনে করুন আপনার কোনো একটি ক্লাসে আপনি বসলেন, তো সেই ক্লাসের শিক্ষক যিনি থাকবেন তাকে আপনি ভয় করছেন, এই যে আপনার আবেগীয় এটা ফিল্টার হয়ে গেল, আবেগীয় ফিল্টার, সেটা হলো ভয় ফিল্টার। এই ভয় ফিল্টারের কথা বলা হয়েছে। যদি একটি মানুষের উদ্বেগ থাকে, এংজাইটি থাকে, কম আত্মবিশ্বাস থাকে যে আমি পারবো কিনা এরকম যদি থাকে, তাহলে তার আবেগীয় ফিল্টার উপরে থাকবে, অর্থাৎ তার যে ডর, তার ভয় যেটা, সেই ফিল্টারটা, সেই আবেগটা তার উপরে থাকবে, তার মাথায় থাকবে, অর্থাৎ উপরে উঠবে মানে কি, মাথায় থাকবে যে পারবো কিনা না পারবো কিনা, এইরকম থাকবে তার। তখন কি হবে, বাসার ইনপুট মস্তিষ্কে ঢোকার পথ বন্ধ। তখন কি হবে, একজন ব্যক্তি কি বলছে সেটাও সে শিখতে পারবে না, কারণ তার ইনপুট হবে না, সে তার নিজের মধ্যে অন্য নতুন কোনো ইনফরমেশন ভরতে পারবে না। সেজন্য বলা হয়েছে যে মস্তিষ্কে ঢোকার পথ বন্ধ হয়ে যাবে। এবং যদি আরামদায়ক পরিবেশ, উৎসাহপূর্ণ পরিবেশ থাকে, তাহলে ফিল্টার নিচে থাকবে। তখন দেখবেন, যেমন মনে করো 4-5 জন শিশু তারা একসাথে বসে কোনো একটি কনসেপ্ট শিখতেছে, তখন দেখবেন তাদের মধ্যে কোনো ভয় নেই, কোনো ডর নেই। তখন কি হবে, তাদের আবেগীয় ফিল্টার যেটা, সেটা খুশির ফিল্টার হয়ে যাবে। খুশির ফিল্টার কোথায় থাকবে, নিচে চলে যাবে। তখন তাদের মনটা খোলা থাকবে, সেজন্য তারা কি করতে পারবে, ভাষা সহজে শিখতে পারবে। ঠিক আছে, যেমন এক্সাম্পল, আপনি ক্লাসে ভয় পেয়ে বসে আছেন, শিক্ষক যা বলেছেন কিছু মস্তিষ্কে ঢুকছে না, ফিল্টার উঁচু। আপনি ক্লাসে বসে আছেন, শিক্ষক মশাই কি বলতেছেন আপনার মগজেই ঢুকতেছে না। তো তার মানে কি হচ্ছে, আপনার ফিল্টারটা উঁচু, কারণ আপনি হয়তো বইয়ের মধ্যে আছেন, হয়তো এই যে কি বলেছিলাম, কম আত্মবিশ্বাস আপনার মধ্যে রয়েছে, বা আপনার অন্য কোনো চিন্তা এসে গেছে, তো সেই কারণে আপনার ফিল্টারটা ওই দিকে চলে গেছে, মানে চিন্তার ফিল্টার হোক, বইয়ের ফিল্টার হোক, বিশ্বাসের অভাবের ফিল্টার হোক, সেটা উঁচু হয়ে গেছে, এবং আপনার ভাষা শেখার পথটি বন্ধ হয়ে গেছে, কারণ আপনার ওইটা উপরের দিকে যখন চলে গেছে, টিচার কি বলতেছে সেটা আপনি বুঝতে পারবেন না, সেজন্য আপনার শেখাও আর হবে না। ঠিক আছে, বন্ধুদের সাথে আড্ডায় মজার চলে, নতুন ভাষা শব্দ শিখলেন, ফিল্টার উঁচু নিচু, শেখা সহজ হলো। এই যে আমি বলেছিলাম যে বন্ধুদের সাথে যদি আড্ডা দিয়ে আপনি কোনো কিছু শিখতে চান, তখন দেখবেন আপনার ফিল্টারটা নিচে হয়ে যাবে, আপনার ভয়, এংজাইটি যেগুলো আছে এগুলো আপনার নিচে চলে যাবে, ফিল্ম, অর্থাৎ এই আবেগীয় ফিল্টার যেগুলো রয়েছে এগুলো নিচে চলে যাবে, এবং আপনার আত্মবিশ্বাস উপরে উঠে যাবে। মানে কি হবে, আপনার ভাষার বিকাশ হয়ে যাবে, ফিল্টারটা নিচে হবে, তার মানে ভাষা শেখা সহজ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তার মানে I+1 মানে কি, এটা তো আমি বলে দিয়েছি। আই মানে আমাদের বর্তমান জ্ঞান, এবং ওয়ান মানে আমাদের নতুন যেটা শব্দ পাবো সেটা হবে আমাদের জন্য +1। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল যেহেতু সামনে এসে গেছে বলে দিই। আই তার বর্তমান জ্ঞান, যেমন সে জানে আমি বাজারে যাই, এই বাক্যটি সে জানে, সেটা হবে তার জন্য আই। সে শুনলো I+1 ইনপুট, এটা সূত্র। এক্সাম্পল কি, আমি সকালে বাজারে যাই, এই যে নতুন জিনিস সকাল, এই সকালটা হচ্ছে +1, আর এই +1টা হচ্ছে আমাদের জন্য ইনপুট, নতুন কিছু ইনফরমেশন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এগুলো আর আলোচনা করছি না, তার সামনের দিকে যাই। এখানে পিডিএফ আপনারা পেয়ে যাবেন, আরো এক্সাম্পল দেওয়া আছে, এগুলো আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটি কথা বলা হয়েছে যে I+1 যে সূত্র দেওয়া হয়েছে, সেই সূত্রটা আমরা যদি I+10 বললাম না কেন, I+3 বললাম না কেন, বা I+0 বললাম না কেন, কারণটা হচ্ছে যদি I+0 হয়, তাহলে একজন ব্যক্তির বিকাশিত হবে না, কারণ ইনপুট তো আসবে না। +1 মানে তো ইনপুট, ইনফরমেশন, নতুন কোনো শব্দ শিখন, তো সেটা আসবে না, তার মানে ভাষা শেখা হবে না। যেখানে ব্যক্তি থাকবে সেই জায়গায় থেকে যাবে। এবং এই I+ যদি 10 হয়ে যায়, তাহলে কি হবে, আই তো তার বর্তমান জ্ঞান, আর তার সাথে যদি 10 একসাথে 10টি শব্দ সে শুনে ফেলে, তাহলে সে কিন্তু কোনো শব্দই সে কনজারভেশন করতে পারবে না, কোনো শব্দ সে ধরে রাখতে পারবে না। সেজন্য সেক্ষেত্রেও তার ভাষা কিন্তু শেখার ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে। সেজন্য I+1 হতে হবে। ঠিক আছে, আহ আচ্ছা, ইনপুট এবং আউটপুট মানে কি ভাষা শেখার ক্ষেত্রে, সেটাও আমরা একটু আলোচনা করে নিই, কারণ একটু পরে আউটপুট পেয়ে যাবো আমরা। ইনপুট আগে বলেছি, যা আপনি গ্রহণ করেন, শুনেন, পড়েন, দেখেন, যে কিছু হোক, আপনি যা পেয়ে থাকেন, নতুন কোনো ইনফরমেশন পেয়ে থাকেন, সেটাই হচ্ছে আপনার জন্য ইনপুট। এবং আউটপুট হচ্ছে যা আপনি উৎপাদন করেন। মনে করেন একটি শব্দ আপনি শুনলেন, নতুন কোনো শব্দ, সেটা কিন্তু আপনি ইনপুট, আপনার জন্য ইনপুট, আপনি শিখে নিলেন, এবং অন্য জায়গায় সেই শব্দ কিন্তু আপনি ব্যবহার করে দিলেন, তার মানে সেটা হচ্ছে আপনার জন্য আউটপুট। ঠিক আছে, উদাহরণ দেখে নিন। সাইকেল চালানো শেখা, যেমন মনে করো ইনপুট হচ্ছে আপনি দেখেছেন অন্যজন কিভাবে সাইকেল চালায়, আপনি সেটা হচ্ছে ইনপুট। অন্য একজন ব্যক্তি সাইকেল কিভাবে চালাচ্ছে সেটা আপনি দেখতেছেন, তার মানে শিখতেছেন। তো শিখতেছেন যেহেতু, আপনার জন্য সেটা হবে ইনপুট। এবং আউটপুট কিভাবে হবে, আপনি নিজে সাইকেল চালানোর চেষ্টা করেছেন, এবং আপনি তো ইনপুট করে নিলেন, প্রথমে ইনফরমেশন কালেকশন করে নিলেন, তারপর ওই ইনফরমেশনের ভিত্তিতে আপনি নিজে কাজ করতেছেন, তার মানে আপনার জন্য সেটা হবে সাইকেল চালানো, যেটা হবে সেটা হবে আপনার জন্য আউটপুট। ঠিক আছে, আরো এক্সাম্পল দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। ইনপুট বেশি হলে আউটপুট ভালো হয়, এটা তো আমরা জানি। আমরা যদি কোনো কিছু ইনফরমেশন ভালো করে কালেকশন করি, তাহলে তো আমাদের আউটপুট ভালো হবে। ঠিক আছে, যত বেশি পড়বো, আমরা এই যে ইংরেজিতে একটা বাক্য আছে না, যত পড়বে তত শিখবে, এইটা আর কি। তারপরে ইনপুট কিভাবে কাজ করে, আচ্ছা ইনপুটের কাজ কিভাবে হয় সেটা আমরা দেখি। ইনপুটের কাজ আসলে তো আমি বলে দিয়েছি, কিন্তু এখানে আবার লিখে রেখেছি, এই পিডিএফ গুলাতে পেয়ে যাবেন, পড়লে আরো ভালো করে বুঝবেন। এই যে এত আমি সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি, এত সহজ ভাষায় কিন্তু আপনি কোথাও পাবেন না। কারণটা হচ্ছে এই শব্দর টার্ম যেগুলো আছে, এগুলো কঠিন শব্দ ব্যবহার করা হয়, যার ফলে আমাদের এই থিওরি গুলো আমরা বারবার পড়ি কিন্তু বুঝতে পারি না। কিন্তু আমি সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। যদি এরপরে বুঝতে না পারেন, তাহলে ভিডিওটি আবার দেখে নেবেন,
আচ্ছা, তারপরে ইনপুট কিভাবে কাজ করে, এই যে ইনপুট আমরা শিখলাম, সেই ইনপুটটা কাজ করে কিভাবে, এটা আমরা পরিস্থিতি তৈরি করে নিলাম, সেই পরিস্থিতির মাধ্যমে সেটা বোঝার চেষ্টা করবো। যেমন আপনি একজন শিশু, বাংলা ভাষা শিখছেন, আপনি মনে করেন একজন শিশু, আপনি তো আমি জানি টিচার, কিন্তু আমি এখানে বোঝার জন্য বললাম যে আপনি মনে করেন একজন শিশু। প্রথম দিনে মা বললেন দুধ, একটি শব্দ আপনি শুনলেন কিন্তু বুঝলেন না। প্রথম দিন আপনি যখন মা বললো দুধ, তখন আপনি বুঝতেই পারেননি। 10ম দিন মা বলেন দুধ দিব, প্লাস একটা গ্লাস ধরে মা বলছেন দুধ দিব, তখন আপনি বুঝলেন যে দুধ একটি তরল পদার্থ, তরল জাতীয় জিনিস। যেহেতু গ্লাস রয়েছে, তো আপনি অনুমান করলেন, এই যে শিখলেন নতুন জিনিসটা, আপনি প্রথমে বুঝলেন না, কিন্তু পরে আপনি বুঝতে পারলেন যে দুধ একটি পানীয় জিনিস। 1 মাস পর মা বললেন গরম দুধ খাবি, দুধ জানেন আপনি আগে থেকে, কিন্তু গরম শব্দ আপনি নতুন করে আবার শিখলেন। ঠিক আছে, এই যে ইনপুট কিভাবে ধাপে ধাপে কাজ করে, এগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আরেকটা নতুন শব্দ আপনি শিখে নিলেন। ঠিক আছে, তারপরে 2 মাস পর মা বললেন একটু গরম দুধ খেলে ঠান্ডা সেরে যাবে। এই যে পুরো বাক্য আপনি অর্থ অনুমান করলেন এবং আরো কিছু ইনপুট পেয়ে গেলেন, নতুন শব্দ পেয়ে গেলেন, সেগুলো আপনি শিখে ফেললেন। এই কথা বলা হয়েছে। এখানে আপনি প্রতিবার যা শুনলেন সেটা, সে সবগুলাই ইনপুট। এখানে আপনি যতটি নতুন শব্দ শুনেছেন সেগুলো প্রত্যেকটি হচ্ছে ইনপুট। আচ্ছা, তাহলে এখন আমরা এখন বড় হয়ে গেছি, তাহলে চলে এর পরের টপিকে যাই। আমরা ছোট ছিলাম একটু আগে, আপনিও ছিলেন ছোট, আমিও ছিলাম শিশু। ঠিক আছে, আহ, অর্থাৎ ইনপুট হলো আপনি যা গ্রহণ করেন, আউটপুট হলো আপনি যা উৎপাদন করেন, আলোচনা করে দিয়েছি। তারপরে হচ্ছে এরপরের থিওরিটি হচ্ছে সমন্বিত দৃষ্টিভঙ্গি, জেরুম ব্রুনার। ব্রুনারের থিওরি থেকেও প্রশ্ন এসেছে অনেকবার, তো সেই থিওরিটি আমরা বোঝার চেষ্টা করি। জেরুম ব্রুনার ভাষা অর্জনের ল্যাঙ্গুয়েজ একুইজিশন থিওরিটা কি, LASS, তিনি এই থিওরিটা দিয়েছেন। তার থিওরির মূল ভিত্তি হচ্ছে এটা। আপনার পরীক্ষায় প্রশ্ন আসে যে কয়েকটি পদ্ধতি, এলএডি, তারপরে এই যে লার্ন সিস্টেম, অ্যাকোয়ার সিস্টেম, একটু আগে পড়েছিলাম, এবং এই ল্যাঙ্গুয়েজ একুইজিশন সাপোর্ট সিস্টেম, এই 4টা অপশন দিয়ে দেবে এবং বলবে যে জেরম ব্রুনারের তত্ত্ব অনুযায়ী কোনটা অপশন সঠিক। তো আপনাকে এইটাতে টিক মার্ক দিতে হবে। ঠিক আছে, তো এটা কি আমরা বুঝবো। ব্রুনার ল্যাঙ্গুয়েজ একুইজিশন সাপোর্ট সিস্টেম তত্ত্ব দিয়েছেন, যা নম চমস্কি ল্যাঙ্গুয়েজ একুইজিশন ডিভাইস, এলএডি তত্ত্বের সামাজিক পরিপূরক। আচ্ছা, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ভাষা শিখনের উপর এত তত্ত্ব কেন, ভাষা আয়ত্তীকরণের উপর এত তত্ত্ব কেন, কারণ ওটা হচ্ছে যে ভাষা একটি ব্রড প্রক্রিয়া, সেই ব্রড প্রক্রিয়াকে একটি থিওরির মাধ্যমে কমপ্লিট করে দেওয়া সম্ভব নয়। সেজন্য একজন মনোবিজ্ঞানী বলেছেন যে শিশুরা ভাষা এইভাবে শিখে, আরেকজন বলেছে যে ওইভাবে শিখে, আরেকজন বলেছে না ওইভাবে শিখে। এই যে বিভিন্ন পদ্ধতি দিয়েছেন, এই সবগুলো পদ্ধতি আমরা একত্রিত করে আমাদের শিশুর জন্য অ্যাপ্লাই করব, এবং আমাদের শিশু সেই মাধ্যমে ভাষা শিখতে পারবে, ভালো করে ফলপ্রসূভাবে ভাষা শিখতে পারবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে এই যে LASS, এটা এটা কিন্তু এলইডি আগে দিয়েছিলেন, যে এর আগের ভিডিওতে সম্ভবত আমরা আলোচনা করেছি এলইডি সম্পর্কে। তো ল্যাঙ্গুয়েজ একুইজিশন ডিভাইস, আমাদের মস্তিষ্কে একটি ডিভাইস থাকে, সেই ডিভাইসের মাধ্যমে শিশুরা সার্বজনীন গ্রামার প্রডিউস করে এবং তারা ভাষা শিখতে পারে। ঠিক আছে, তো এটা কিন্তু এই যে চমস্কির দেওয়া যে এলইডির যে তথ্য, যেটা সেই তথ্যটা কিন্তু সম্পূর্ণ নয়। তিনি বলেন যে এই যে মস্তিষ্কের যে ডিভাইস, সেই ডিভাইসের মাধ্যমে কিন্তু শিশুরা প্রডিউস করে, ভাষাকে রিফিউলিং করে এবং তারা ভাষা ব্যবহার করে। কিন্তু এখানে ব্রুনার বলতেছেন যে না, শুধু এলইডির মাধ্যমে হয় না, বরং সমাজের সে মিলেমিশে, সমাজের সাথে সে মিলতে হবে, সে সমাজের লোকেদের সাথে আলোচনা করতে হবে, তখন কিন্তু তার সম্পূর্ণ ভাষা শেখা হবে। ওই যে আদা কথা রেখে দিয়েছেন এলইডি দিয়ে চমস্কি, সেই আদা কথাটিকে পূর্ণ করেছেন এই ব্রুনার, এই কথাই বলা হয়েছে। ঠিক আছে, তিনি বলছিলেন যে ল্যাঙ্গুয়েজ একুইজিশন সাপোর্ট সিস্টেম বলতে সামাজিক সাপোর্ট সিস্টেম, পরিবারের মেম্বারদের সাপোর্ট সিস্টেম। সেই মস্তিষ্কে কাজ করবে এলইডি, সেটা ঠিক আছে, কিন্তু সেই কাজ করার সাথে সাথে যদি পরিবারের লোকরা সাহায্য না করে, তাহলে শুধু এলইডি কাজ করতে পারবে না, একাই শিশুকে ভাষা শেখাতে পারবে না, শিশুর বিকাশ হবে না ভাষা শেখার ক্ষেত্রে। ঠিক আছে, তো এই LASS এর প্রয়োজন হয়, এই কথা বলা হয়েছে। তার মূল বক্তব্য দেখি আমরা। ভাষা অর্জন কেবল জন্মগত ক্ষমতা এলইডির উপর নির্ভর করে না, বরং সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশ সমন্বিত সহায়তা LASS প্রয়োজন। আচ্ছা, শিশুরা সক্রিয় মিথস্ক্রিয় পরিবার, সমাজ, সংস্কৃতি এর মাধ্যমে ভাষা নির্মাণ করে। ঠিক আছে, ভাষা শেখার প্রক্রিয়া যৌথ মনোযোগ, দৈনন্দিন রুটিন এবং সাংস্কৃতিক কাহিনী, গল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সবগুলো তো আমি আলোচনা করে দিয়েছি। যে একটু আগে দেখেছিলাম যে চমস্কি বলছেন যে এলইডির মাধ্যমে ভাষা শিখতে পারে শিশু। তিনি বলছেন না, এলইডি তো ঠিক আছে, এলইডির প্রয়োজন আছে, কিন্তু LSS এর প্রয়োজন আছে, কারণ সমাজের সাথে সে যদি মিশে না, তার পরিবার বন্ধুদের সাথে যদি সে মিশে না, তাহলে ভাষা প্রডিউস করতে পারবে না, ভাষা কথোপকথন করার সুযোগ পাবে না। সুতরাং শুধু এলইডি কাজ করতে পারবে না। এলইডি কিভাবে কাজ করে আগের ভিডিওতে বলেছিলাম, যে মস্তিষ্কে একটি ডিভাইস রয়েছে, সেই ডিভাইসে একটি বাক্য শুনলো একটি শিশু, তো সেই ডিভাইসে গিয়ে প্রক্রিয়া করতে থাকে। যেমন মনে করো আমি বাজারে যাই, তো এই বাজারে যাই থেকে সে বাজারে যায়, এই যে আরেকটি বাক্য বানানোর যে প্রক্রিয়া, সেটা করতে থাকে, এবং তার মাধ্যমে প্রক্রিয়া করতে করতে সে শিখে ফেলে। যেমন মনে করো আমি যাই, সে যায়, তিনি গেলেন, এই যে মানে প্রক্রিয়ার মাধ্যমে সে কিন্তু সেগুলো প্রডিউস করতেছে। তো ইনি বলছেন যে এই থিওরিতে এটাই বলা হয়েছে যে শুধু মস্তিষ্কে যদি প্রক্রিয়া চলে, কিন্তু সেটার ব্যবহার করার যদি জায়গা না পাওয়া যায়, তাহলে সেই এলইডি কাজ করবে না। শুধু মাথার মধ্যে প্রক্রিয়া করবে, কিন্তু যদি চুপ করে বসে থাকো, তাহলে তো প্রক্রিয়া করতে থাকবে, কিন্তু কোনো কাজে আসবে না। এই কথা বলা হয়েছে। এজন্য এখানে এই জিনিস বলা হয়েছে যে সমাজের সাথে মিলতে হবে, পরিবার পরিজনের সাথে আমাদের মিলতে হবে, তখন এলইডি এবং LASS এই দুটোটা একসাথে মিলে কাজ করতে পারবে এবং শিশুকে ভাষা শেখার ক্ষেত্রে অগ্রসর করে দিতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তার এই থিওরি দেওয়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো আমি আগে বলে দিয়েছি। তিনি দেখান যে ভাষার বিকাশ একটি সামাজিক প্রক্রিয়া। শিশু কেবল ব্যাকরণীয় নিয়ম শিখে না, বরং কথোপকথন, ব্যবহারিক নিয়ম শিখে। আচ্ছা,
শিক্ষক পিতামাতা সমন্বিত দৃষ্টিভঙ্গি স্কেফোল্ডিং এর মাধ্যমে ভাষা শেখার কৌশল শেখানো, শিক্ষক পিতামাতা তাদেরকে শিশুকে সাহায্য করেন, সাময়িক সাহায্য এর মাধ্যমে সে ভাষা শিখতে পারে। এলএডি চমস্কি এবং এলএএস ব্রুনারের সমন্বিত রূপটি উপস্থাপন করা যাতে ভাষা তথ্যপূর্ণ পায়। এই যে আমি বলেছিলাম যে অর্ধেক এলএডি যেটা দিয়েছিলেন চমস্কি, তার এই তথ্যটি অর্ধেক হয়েছে এবং এই অর্ধেকটি আরো অর্ধেক দিলেন ব্রুনার। এখন সম্পূর্ণ একটি তথ্য ভাষা শেখার ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম। ভাষা শেখা একটি একক প্রক্রিয়া নয়, এটি একটি সামাজিক সেতু বন্ধন। তিনি আরো ক্লিয়ার করে বলতেছেন যে একটি ভাষা শিশু কিভাবে শিখতে পারে, আয়ত্তীকরণ কিভাবে করতে পারে, এটি একটি থিওরির মধ্যে আমরা সীমাবদ্ধ করতে পারবো না, কারণ এটা একটি ব্রড প্রসেস। সুতরাং এটা সেতু বন্ধন বলেছেন তিনি। শিশুর জৈবিক প্রস্তুতি এলএডি এবং পরিবেশগত সহায়তা এলএসএস উভয় সমান গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যেমন শিশু একটি বল দেখে বলে, আচ্ছা এটা তো আপনারা বুঝতেই পেরেছেন, আর এক্সাম্পল দিয়ে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। আসলে আমি যে কোনো টপিকস নিয়ে আলোচনা করে চাইলে আমার মন চাইছে যে আরো বেশি ব্যাখ্যা করবো আপনাদেরকে, কিন্তু ভিডিওটি প্রচুর লম্বা হয়ে যাবে, আমাদের সিলেবাসে কমপ্লিট হবে না, সেজন্য আর বেশি আলোচনা করছি না। এখনো রয়ে গেছে ব্রুনার। ব্রুনারের মূল বার্তাই হলো যে ভাষা কেবল মস্তিষ্কের মধ্যে জন্মায় না। যে এলএডির কথা বলেছেন যে শুধু এলএডির মাধ্যমে প্রক্রিয়া করে করে নতুন নতুন বাক্য তৈরি করে শিশুরা, তো সেই কথা বলছে যে সেই মস্তিষ্কের মধ্যে জন্মায় না, বরং এটি সমাজের মধ্যে মাঝে বিকশিত হয়, অর্থাৎ সমাজের সাথে মিলামিশা করতে হবে। আমি আগে যা বলেছি তাই। শিশুর ভাষা যাত্রা আমরা সকলেই সহযোগী। ঠিক আছে, তারপরে হচ্ছে মুরিল সুয়েনের আউটপুট হাইপোথিসিস। আমরা একটু আগে দেখেছিলাম যে ইনপুট হাইপোথিসিস, আমরা ইনপুট করি, কোনো জিনিস শিখে নেই, কোনো ইনফরমেশন কালেকশন করে নিই এবং সেটা শিখে আমরা অন্য সময় আমরা ব্যবহার করি। তো এখানে বলছেন যে আউটপুট হাইপোথিসিস, আমরা আউটপুট একটু আগে পড়ে নিয়েছিলাম, যেটা আমরা প্রডিউস করি। তো এখানে তার মূল কথা হচ্ছে সুয়াইনের দ্বিতীয় ভাষা আয়ত্তীকরণ নিয়ে কাজ করেন। তিনিও দ্বিতীয় ভাষা কিভাবে আমরা আয়ত্ত করতে পারি, একটু আগে বলেছিলাম দ্বিতীয় ভাষাও আয়ত্ত করা যায়, সেই দ্বিতীয় ভাষা আয়ত্তীকরণ নিয়ে তিনিও কাজ করেছেন, তিনিও তথ্য দিয়েছেন। তার বিশেষত্ব হলো তিনি ক্রাসনের ইনপুট হাইপোথিসিসের প্রতিক্রিয়া হিসেবে আউটপুট হাইপোথিসিস প্রস্তাব করেন। তিনি কি বলেন দেখুন, তিনিও এই যে ক্রাসনের যে থিওরি সেটারও ক্রিটিসাইজ করেন এবং তিনি আরো বলেন যে তার প্রধান বক্তব্য ইনপুট শুধু যথেষ্ট নয়। ক্রাসন বলেছেন যে বোধগম্য ইনপুট I+1 ভাষা শেখার জন্য যথেষ্ট, কিন্তু সোয়াইন বলে না, শুধু ইনপুট যথেষ্ট নয়, আউটপুটও সমান গুরুত্বপূর্ণ। কারণ কি হচ্ছে দেখো, আমরা এক্সাম্পল দিয়ে বুঝতে পারি। যেমন মনে করো একটি শিশু জানে যে আমি স্কুলে যাই, এই বাক্যটি সে জানে। সে অন্যজনের কাছ থেকে হঠাৎ শুনলো যে আমি প্রতিদিন স্কুলে যাই, এই যে প্রতিদিন যে শব্দ যেটা হলো সেটা তার জন্য ইনপুট হলো এবং সেই ইনপুটটা সে কিন্তু শিখে নিল। এটা তো কিন্তু এটা বলেছেন যে ক্রাসন এই কথা বলেছেন, কিন্তু এই যে বাক্য নতুন যেটা শব্দ শিখলো যে প্রতিদিন, এই প্রতিদিন যদি সে নিজে তার নিজের ক্ষেত্রে যদি ব্যবহার না করতে পারে তাহলে তো আউটপুট হচ্ছে না। এই কথাই বলা হয়েছে যে আমরা শুধু ইনপুট করে নিলে হবে না, বরং আউটপুট করতে হবে, অর্থাৎ সেই শব্দটির আমরা ব্যবহার করতে হবে। এই জন্য তিনি বলেছেন যে ক্রাসনের থিওরি শুধু যথেষ্ট নয়, ইনপুটের থিওরি যেটা দিয়েছেন সেটা যথেষ্ট নয়, বরং আউটপুটও করতে হবে। অর্থাৎ ইনপুট যেমন প্রয়োজন, আউটপুটও তেমন প্রয়োজন। আর একটা সত্যি কথা যে আমরা শুধু ইনপুট ইনফরমেশন যদি কালেকশন করে নিই, আমরা বলি না যে অত বেশি জ্ঞান শুনে লাভ কি, যদি এগুলো মানুষের সামনে এক্সপ্রেস করতে পারো না, বলতে না পারো, তাহলে তো কিছু শিখেই লাভ কি। এই কথা বলেছেন এখানে যে আমরা শুধু ইনপুট করে নিলে কি হবে, আউটপুটও করতে হবে। ঠিক আছে, সচেতনতার সৃষ্টি। আচ্ছা, এগুলো তো আরো আসল মূল কথা আমরা বলে দিয়েছি। পুস্ট আউটপুট। আচ্ছা, এই তার আরেকটি পয়েন্ট রয়ে গেছে, পুস্ট আউটপুট। এখন তিনি যুক্তি দিচ্ছেন যে আমরা আউটপুট কেন গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে আউটপুট গুরুত্বপূর্ণ, আমি তো বলে দিয়েছি আউটপুট কেন গুরুত্বপূর্ণ, কিন্তু তিনি যুক্তিসঙ্গত দেখে দিয়েছেন। আর যুক্তির খুব মজার যুক্তি। দেখুন, মনে করেন এমন একটি পরিস্থিতি যেখানে আপনি মনে করেন কোনো এবং সেখানে আপনি বলছেন যে ইয়েস্টারডে আই গো টু মার্কেট, এবং শ্রোতা বুঝতে না পেরে বলেন সরি, কারণ এই বাক্যটি তো হয়নি, সেজন্য শ্রোতারা বলবে সরি, আমরা বুঝতে পারিনি। তো তখন কি হবে, শ্রোতা আবার কিন্তু প্রডিউস করতে হবে, আবার বলতে হবে সেই বাক্যটা। এখন যদি শ্রোতা যদি বলতে না পারে, আগে কিন্তু শিখে নিয়েছিল, সে ইনপুট করে নিয়েছিল এই বাক্যটি, কিন্তু এখন প্রডিউস করার ক্ষেত্রে কিন্তু সে যদি ব্যবহার করতে না পারে তাহলে সেখানে আটকা পড়ে যাবে। সেই জন্য আউটপুটের প্রয়োজন, ব্যবহার করার প্রয়োজন। তাহলে আপনাকে আবার ইয়েস্টারডে আই ওয়েন্ট টু দ্য মার্কেট বলে সংশোধন করতে হবে, তার মানে আবার আউটপুট করতে হবে। ঠিক আছে, এই জন্য ইনপুট যেভাবে প্রয়োজন আমাদের জন্য আউটপুটও ঠিক একইভাবে প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা এখানে আরো এক্সাম্পল দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। তার উদ্দেশ্য হলো দেখানো যে ভাষা ব্যবহার, বলা লেখা শুধু ফলাফল নয়, এটি শেখার প্রক্রিয়ার অংশ। ভাষা শিক্ষণে ইনপুট এবং আউটপুট সমন্বয় গুরুত্বপূর্ণ। শ্রেণীকক্ষে যোগাযোগমূলক কার্যক্রম ডিজাইন করা যাতে শিক্ষার্থী সঠিকভাবে বলতে বাধ্য করা হয়। তিনি একটি আমাদেরকে সাজেশন দিয়ে থাকেন, এই সাজেশন হয়তো পরীক্ষাতে আসতে পারে, যে শ্রেণীকক্ষে এমন একটি প্রজেক্ট আপনি সিলেক্ট করে দিতে পারেন যেখানে কথোপকথন হবে। তো এই কথাবার্তার মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে শিক্ষার্থীর কথার আদান প্রদান হবে। একটি শিশু একটি জিনিস জানে, আরেকটি শিশু অন্য একটি বাক্য জানে, যখন ওই বাক্য সে বলবে তখন ওই শিশুটা শিখবে, ওই শিশু যখন বাক্য বলবে তখন ওই শিশুটা শিখবে। তো এই আদান প্রদানের মাধ্যমে ইনপুট এবং আউটপুটের মাধ্যমে ভাষাটা শিখতে হবে। এই কথা বলা হয়েছে যে শ্রেণীকক্ষে এই ধরনের একটি প্রজেক্ট ডিজাইন করা আমাদের জন্য দরকার। তারপরে সর্বশেষ থিওরিটি হচ্ছে, আর থিওরি নেই, থিওরি পড়তে পড়তে আপনাদের মাথা ব্যথা হয়ে যাবে, আর থিওরি নেই। বিশেষ করে এই থিওরিগুলো থেকে কোয়েশন আসতে দেখা যায়, কিন্তু সংযোগবাদী তত্ত্ব থেকে আমি দেখিনি কোয়েশন এসেছে কিনা, তবু আমি এড করে দিলাম যেহেতু একটু গুরুত্বপূর্ণ থিওরি বলে মনে হলো আমার। সংযোগবাদী থিওরি, কানেক্টিভিটিস থিওরি, এই থিওরির প্রধান বক্তব্য হলো যে এই যে থিওরির মূল একটি জিনিস সেটা হচ্ছে পরিসংখ্যান শিক্ষণ। তারা এই থিওরিটি কে দিয়েছিলেন একটু সামনের দিকে আমি লিখে রেখেছি, কারণ এই থিওরিটি একা দেওয়া হয়নি। তো পরিসংখ্যান শিক্ষণ, শিশু ভাষার প্যাটার্ন ও পরিসংখ্যান শেখে, নিয়ম নয়। উদাহরণ, আপনার উদাহরণ দিলে বুঝতে পারেন। শিশু লক্ষ্য করে, খাইলাম, দৌড়াইলাম, করিলাম, সবশেষে লাম আসে।
খাই দৌড়াই করি সব শেষে ই আসে, সে প্যাটার্ন শিখে, ব্যাকরণের নিয়ম নয়। তারা বলেন যে একটি শিশু যখন ভাষা শিখে, ভাষার ব্যাকরণ শিখে, তখন ব্যাকরণ সে শিখতেছে না, বরং সে কিন্তু প্যাটার্ন শিখতেছে। তো এটাও প্রশ্নের পরীক্ষাতে আসতে পারে যে প্যাটার্ন নিয়ে আলোচনা করা হয় কোন থিওরিতে। এক্সাম্পল দেখো, একটি শিশুর ক্রিয়ার কাল শিখে, শিশু শুনে আমি খাই বর্তমান, আমি খাইলাম অতীত, আমি খাইবো ভবিষ্যৎ। মস্তিষ্কে স্বয়ংক্রিয়ভাবে প্যাটার্ন শিখে। এই যে এটা যে শিখলো সেটা ব্যাকরণের নিয়ম শিখেনি, বরং প্যাটার্ন সে শিখেছে। মূল ক্রিয়া প্লাস লাম, মূল ক্রিয়া প্লাস খাইবো ভবিষ্যৎ। কোনো নিয়ম শেখানো হয়নি, পরিসংখ্যানিক প্যাটার্ন থেকে শিখেছে। সে একটা প্যাটার্ন, যে এই যে একটা প্যাটার্ন ফলো করতেছে, খাই খাইলাম খাইবো, একটা প্যাটার্ন ফলো করছে, সেই প্যাটার্নটা সে কিন্তু শিখতেছে। এই কথা বলা হয়েছে এই থিওরির মাধ্যমে। এই থিওরির উদ্দেশ্য হলো দেখানো যে, এটা আমাদেরকে দেখানো যে ভাষা শেখা নিয়ম ভিত্তিক নয়, বরং প্যাটার্ন ভিত্তিক। ঠিক আছে, এই থিওরির বিষয়বস্তু আপনারা আরো দেখতে পারেন যে মানুষ এবং কম্পিউটারের ভাষা প্রক্রিয়া এবং প্রক্রিয়াকরণের মধ্যে সাদৃশ্য, কিভাবে মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে ভাষার প্যাটার্ন শিখে, কিভাবে নিউরনের সংযোগে ভাষা জ্ঞান তৈরি করে, কেন শিশুরা নিয়ম না জেনে এই ভাষার নিয়ম মেনে চলে। আচ্ছা, এর সাথে আরো লম্বা কিছু কথা ছিল, সেগুলো আমি আর বেশি আলোচনা করিনি, কারণ যেহেতু এই থিওরি থেকে পরীক্ষাতে বিশেষ কোনো প্রশ্ন আসতে দেখা যায়, সেজন্য আমি আলোচনা করিনি, এজন্য লম্বা কিছু বলি। আচ্ছা, যাই হোক, সংযোগবাদী থিওরি যারা দিয়েছিলেন তারা হলেন মূল তিনজন, আরো একজন ছিলেন, ডেভিড রুমেলহার্ট, জেমস ম্যাকক্ল্যান্ড, জেফ্রি হিন্টন। এত কঠিন কঠিন নাম, সেগুলো শিখতে হবে না, জাস্ট আমি বলে দিলাম, পরীক্ষায় আসবে না যে কে এই থিওরিটা দিয়েছিল। আচ্ছা, এখন আমাদের থিওরিগুলো তো শেষ হয়ে গেছে, কিন্তু আরো কিছু জিনিস আপনাদেরকে বলার কথা, কারণ আমি প্রথমেই বলেছি যে আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের কোনো ডাউট থাকবে না। তো আমি চাই যে ডাউট যেন না থাকে আপনাদের, তো এই জন্য আরো ক্লিয়ার হওয়ার জন্য আমি কিছু জিনিস লিখে রেখেছি। এই সকল মনোবিজ্ঞানীরা ভাষা শিখন ও আয়ত্তীকরণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের থিওরি বা তত্ত্ব দিয়েছেন। সকল তত্ত্ব এটাই বলে যে ভাষা কিভাবে বিকশিত হয়, জন্মগত নাকি অর্জিত, নাকি ব্যক্তিগত, নাকি সামাজিক, সেই বিতর্ককে কেন্দ্র করে তারা সকলেই থিওরি দিয়েছে। ঠিক আছে, এই থিওরিগুলো কিসের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে? শুধু ভাষা শিখন এবং আয়ত্তীকরণের উপর ভিত্তি করে। ঠিক আছে, তারা ভাষা বিকাশের জটিল কাজটি বিভিন্ন দিকে ব্যাখ্যা করতে চেয়েছেন। ভাষা বিকাশ একটি ব্রড প্রক্রিয়া, আমি বলেছিলাম বড় একটি প্রক্রিয়া, বড় একটি জটিল জিনিস। এই জটিল জিনিসের এক এক দিক এক একজন আলোচনা করেছেন। কেউ বলেছেন ওইভাবে ভাষা শিখে, কেউ বলেছেন না ওইভাবে শিখে। এই যে সবাই যেহেতু থিওরি দিয়েছেন, অনেকটা থিওরি, আমরা সব থিওরি একত্রিত করে আমাদের শিশুর উপর অ্যাপ্লাই করবো, তখন শিশু ভালো করে ভাষা শিখতে পারবে। এই যে ব্রড একটি প্রক্রিয়ার চতুর্দিকটাকে সবাই ঘিরে ফেলেছে। শুধু একটু থিওরি যদি আমরা পড়তাম, তাহলে সেই ভাষা শেখার জন্য, ভাষা শেখানোর ক্ষেত্রে শিশুদেরকে আমাদের অনেকটা কষ্ট হয়ে যেত। ঠিক আছে, ভাষা এত জটিল যে একটি তত্ত্ব সব ব্যাখ্যা হয় না। যেমন একজন বলেন মস্তিষ্কের যন্ত্র, এই যে আমি বলেছি চমস্কি, আরেকজন বলেন সমাজের সাহায্যে বাইবর্সকি, আরেকজন বলেন বিকাশের পর্যায় পিয়াজেট। সবাই মিলে একটাই জিনিস দেখিয়েছেন যে ভাষা জন্মগত ক্ষমতা, জ্ঞানীয় বিকাশ, সামাজিক মিথস্ক্রিয়া, অর্থপূর্ণ পরিবেশ, এই চারটির সমন্বয়। ঠিক আছে, ভাষা শুধু ব্যাকরণ নয়, এটি মস্তিষ্ক, চিন্তা, সমাজ, সাংস্কৃতিক সম্মিলিত ফসল। প্রতিটি তত্ত্ব এই বৃহত্তর ছবির একটি বিশেষ দিক আলোকপাত করে। এজন্যই বহু তত্ত্বের প্রয়োজন হয়েছে। এই যে একটি বৃহৎ একটা তত্ত্ব, যেটা জিনিস, যেটা ভাষা শেখা, সেই ভাষা শেখার বৃহৎ জিনিসের এক এক দিক এক একটি তত্ত্ব আলোচনা করেছে, এক একটা দিক আলোচনা করেছে এক এক থিওরি। তো সেই থিওরির মাধ্যমে কি হয়েছে, এজন্যই আমাদের অনেকটি তত্ত্ব, বহু তত্ত্বর প্রয়োজন হয়েছে আমাদের জন্য। আমরা বহু তত্ত্ব অলরেডি তো পড়ে গেছি। এর জন্য আসলে তারা সবাই মিলে একটি মূল বিষয়ের উপর থিওরি দিয়েছেন, যে শিশুরা যে কোনো ব্যক্তি কিভাবে ভাষা শেখে, এই প্রক্রিয়াটি কিভাবে ঘটে। তাদের আসল উদ্দেশ্য যাতে আমরা ভাষাকে একটি সমগ্র হিসাবে বুঝতে পারি। এই যে তাদের টোটাল উদ্দেশ্যটি হচ্ছে যে আমরা অনেকজন অনেক থিওরি দিয়েছে, এই সব থিওরি মিলে একত্রিতভাবে সমগ্রভাবে আমরা যাতে বুঝতে পারি। এই জন্য তাদের এত থিওরি আমাদেরকে পড়তে হলো। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আচ্ছা, এই যে আমরা আগে যেগুলো থিওরি পড়েছিলাম, সেগুলো আমি এখানে সংক্ষেপে লিখে রেখেছি, আবার আপনাদের যাতে ক্লাস শেষ হওয়ার আগে রিভাইজ যেতে হয়ে যায়। তো রিভাইজ যদি হয়ে যায় তাহলে আপনারা আবার বলবেন না। প্রথম যেটা আমরা তথ্য পেয়েছিলাম সেটা হচ্ছে আচরণবাদী, সেটা দিয়েছিলেন স্কিনার। এবং স্কিনার কি বলতেন, যে পুরস্কার, অনুকরণ, শাস্তির মাধ্যমে শিশুরা ভাষা শিখে। তারপরে নম চমস্কি এলইডির মাধ্যমে ভাষা শিখে, সর্বজনীন ব্যাকরণ বানায়, সেই কথা বলেছিলেন নম চমস্কি। তারপরে পিয়াজের জ্ঞানীয় বিকাশের পর্যায়ে, তিনি বলেছেন যে জ্ঞানের পর্যায়গুলো যত বিকাশ হবে, বৌদ্ধিক বিকাশ যত বেশি হবে, ভাষার বিকাশ তার সাথে সাথে চলতে থাকবে। তারপরে সামাজিক মিথস্ক্রিয়া, লেভ বাইগর্সকি, তিনি বলেন যে সমাজের সাথে শিশুরা মিলেমিশে ভাষা শিখতে পারে। তারপরে দ্বিতীয় ভাষা অ্যাকুইজিশন, স্টিভেন ক্রাশন, তিনি 5টি হাইপোথিসিস দিয়েছিলেন। ইনপুটের উপর গুরুত্ব দিয়েছেন। তারপরে সোয়াইয়েন আউটপুটের উপর গুরুত্ব দিয়েছেন, যে আউটপুটের মাধ্যমে শিশুরা ভাষা আরো ভালো করে শিখতে পারে। ইনপুট এবং আউটপুট দুটো অ্যাড হয়ে গেলে ভালো হয়। সংযোগবাদী, তারপরে এটা একটু আগে বলে দিয়েছি। এই থিওরিগুলো আমি সংক্ষেপে এখানে লিখে দিলাম। ঠিক আছে, এই যে কানেক্টিভিটি থিওরি কিসের উপর কাজ করে, নিউরাল নেটওয়ার্ক মডেল, এইটার উপর কাজ করে। ঠিক আছে, এখন আমরা আলোচনা করব বিগত বছরগুলোতে আসা কিছু প্রশ্ন। এই যে আগে একটি ভিডিও আমি দিয়েছি এবং আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, এইগুলা থেকে প্রিভিয়াস ইয়ার গুলাতে কোন ধরনের প্রশ্ন এসেছিল সেগুলো আমরা একটু আলোচনা করব, যাতে আপনারা সেই টপিকস গুলোর সাথে লিঙ্ক করতে পারেন যে কোন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। সেজন্য আমি প্রিভিয়াস ইয়ার গুলার মধ্যে থেকে কিছু প্রশ্ন এখানে আমি তুলে রেখেছি। তাহলে চলো প্রথম প্রশ্নটি আমরা আরম্ভ করি। শিক্ষণ সবচেয়ে কার্যকর ও অর্থবহ হয় যখন, এই প্রশ্নটি জানুয়ারি 2022-এ এসেছিল। আচ্ছা, টিচিং সব থেকে বেশি এফেক্টিভ এবং অর্থবহ মানে মিনিংফুল কখন হয়, এই কথা বলা হয়েছে।
ঠিক আছে, এখন আমরা যেহেতু এটা প্রশ্নবোধক প্রশ্ন আসেনি, সেজন্য আমরা যখনের সাথে প্রত্যেকটি লাইন মিলিয়ে দেবো, তখন আমাদের বুঝতে সহজ হবে। যখন এটি প্রাসঙ্গিক প্রেক্ষাপটে ঘটে, যখন শিক্ষার্থীরা পারফরমেন্স বা ফলাফলের দিকে বেশি মনোযোগ দেয়, যখন শিক্ষার্থীরা অন্তর্নিহিত প্রেরণার উদ্বুদ্ধ হয়, যখন তথ্যগুলা সম্পর্কহীন অংশে উপস্থাপন করা হয়। আমি একটু থেমেই আছি, আপনারা উত্তর দিন। শিক্ষণ সবচেয়ে কার্যকর ও অর্থবহ হয় যখন তথ্যগুলো সম্পর্কহীন অংশে উপস্থাপন করা হয়। সম্পর্কহীন অংশে যদি উপস্থাপনা করা হয় তাহলে কিভাবে হবে? তার মানে সেটা ভুল হবে। শিক্ষার্থীরা পারফরমেন্স বা ফলাফলের দিকে বেশি মনোযোগ দেয়। পারফরমেন্সের দিকে যদি রেজাল্টের দিকে আমরা বেশি খেয়াল দিই তাহলে শিক্ষা কোথায় হবে? সেজন্য আমরা পারফরমেন্সের দিকে খেয়াল দেবো না, বরং স্কিলের দিকে খেয়াল দেবো। আমরা শিক্ষার্থী শিখছে কি সেটার দিকে খেয়াল দেবো, এবং শিক্ষার্থীও সেটা মনে রাখতে হবে যে আমি কোনো কিছু শিখবো, সেখান থেকে আমি শুধু মার্ক পেলে হবো না। যখন শিক্ষার্থীরা পারফরমেন্স বা ফলাফলের দিকে বেশি মনোযোগ দেয়, এটা হবে না। কারণ শিক্ষণের ক্ষেত্রে বা শিক্ষণের ক্ষেত্রে যদি শিক্ষার্থীরা এটা মনে করে যে আমার পারফরমেন্স কিভাবে ভালো হবে, আমি কিভাবে রেজাল্ট ভালো করবো, মার্ক কিভাবে ভালো করবো, তাহলে তো সেই টপিকের বা সেই বিষয়ের জ্ঞান লাভ করা তার উদ্দেশ্য নয়, বরং সে মার্ক কিভাবে নিয়ে আসবে সেটা সে চিন্তা করছে। সুতরাং সেটা তো হবেই না। আমরা জানি, আমরা এটাই জানি যে আমাদের যদি স্কিল ডেভেলপ হয়ে যায়, সেই কনসেপ্টটা আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে মার্ক তো অটোমেটিক্যালি আসবে, রেজাল্ট তো অটোমেটিক্যালি ভালো আসবে। সেজন্য আমরা কনসেপ্টের উপর ফোকাস করব, নাকি আমরা পারফরমেন্সের উপর বা ফলাফলের উপর আমরা মনোযোগ দিব। ঠিক আছে, তারপরে শিক্ষার্থীরা অন্তর্নিহিত প্রেরণার উদ্বুদ্ধ হয়। আচ্ছা, এটা মোটামুটি ভাবে সঠিক, কিন্তু আরো কোনো কিছু অপশন আছে কিনা সেটা আমরা দেখবো। কারণ সিটিতে এমন কোয়েশ্চন করা হয়, কোনো কোয়েশ্চনে দেখবেন আপনি 4টি অপশনের মধ্যে প্রত্যেকটাই শুদ্ধ, কিন্তু তার মধ্যেও যেটি সব থেকে বেশি শুদ্ধ পার্সেন্টেজ হিসাবে, সেটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। যখন এটি প্রাসঙ্গিক প্রেক্ষাপটে ঘটে, শিক্ষণটা তখনই এফেক্টিভ হবে, তখনই মিনিংফুল হবে যখন এটি প্রাসঙ্গিক প্রেক্ষাপটে ঘটবে। ঠিক আছে, এমন নয় যে এটি আমি বিষয় নিয়ে আলোচনা করছি এবং সেটার কোনো প্রসঙ্গ নেই, সেটা অপ্রাসঙ্গিক, এমন হতে হবে না। আগে যেগুলো লেকচার দেওয়া হয়েছিল, যেগুলো আলোচনা করা হয়েছিল, সেই আলোচনা কনসেপ্টের সাথে সম্পর্ক রেখে সেই নতুন কনসেপ্ট আলোচনা করতে হবে, এবং যেটি আপনি বর্তমানে আলোচনা করছেন সেটাও কিন্তু একটি প্রাসঙ্গিক আলোচনা হতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সব থেকে এপ্রোপ্রিয়েট আনসারটা হচ্ছে এইটা, তার মানে এইটা শুদ্ধ হবে। এটাও আমাদের এই ক্ষেত্রে ভুল হবে, যদিও এই অপশনটা অন্য প্রশ্নের ক্ষেত্রে শুদ্ধ হতে পারে, কিন্তু এক্ষেত্রে আমাদের ভুল হবে। ঠিক আছে, কারণ এখানে আমরা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট আনসারটি পেয়েছি, এটি প্রাসঙ্গিক প্রেক্ষাপটে ঘটে। এই যদি আমাদের শিক্ষণ পদ্ধতি যেটা আছে, শিক্ষণ যে সিস্টেম যেটা আছে, এটা যদি আমাদের প্রাসঙ্গিক প্রেক্ষাপটে ঘটে তাহলে সব থেকে বেশি এফেক্টিভ হবে এবং সব থেকে বেশি মিনিংফুল হবে। ঠিক আছে, কতটি কোয়েশ্চন দেখি। তারপরের প্রশ্নটি আমরা দেখি, নিচের কোন পরিভাষাটি বাইগোটস্কির সমাজ সাংস্কৃতিক তত্ত্বের সঙ্গে সম্পর্কিত নয়? এই প্রশ্নটি ডিসেম্বর 2024 এসেছিল। আশা করি এই প্রশ্নটির উত্তর সবাই দিতে পারবেন, কারণ আমরা একটু আগেই পড়েছি, বাইগোটস্কির থিওরিটি পড়েছি। দেখুন এখানে 9 বলে দেওয়া হয়েছে, আমরা এই 9টা খেয়াল রাখতে হবে, কোন জায়গায় নট বলা হচ্ছে, কোন জায়গায় 9 বলা হচ্ছে, তো সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। না হলে আমরা হঠাৎ দেখবো স্ক্যাফোল্ডিং, আমরা তো বলবো যে বাইগোটস্কির কোথায় এটা, তাহলে এটা তো ঠিক, আমরা এখানে টিক মার্ক দিয়ে আসবো, তো সেক্ষেত্রে আমাদের ভুল হয়ে যাবে। সুতরাং আমরা 9 বা সম্পূর্ণ প্রশ্নটি আমরা পড়ার চেষ্টা করবো। তাহলে দেখো বাইগোটস্কি যে থিওরি দিয়েছিলেন সেই থিওরিতে কোন জিনিসটা নেই বা কোন জিনিসটা তিনি বলেননি। প্রথমে দেখো, সোশিয়াল ইন্টারাকশন, স্ক্যাফোল্ডিং, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। আমরা পেয়েছিলাম যে তার থিওরিটিতে তিনি বলেছেন যে সমাজের সাথে মিশলেই শিশুরা ভাষা শেখে, তার মানে সামাজিক মিথস্ক্রিয়া, এটা তো হবে। ঠিক আছে, এটা তো শুদ্ধ, তার মানে শুদ্ধ যেটা হবে আমাদের এখানে ভুল হয়ে যাবে, কারণ এখানে 9 বলা হয়েছে। তারপরে স্ক্যাফোল্ডিং, আমরা স্ক্যাফোল্ডিং বিষয়ে আলোচনা করেছিলাম যে সাময়িক হেল্প, সুতরাং এখানে এটি ভুল হবে। তারপরে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, জেডপিডি, সেটার কথাও বলে দেওয়া হয়েছে তার থিওরিতে, তার মানে এটাও ভুল হবে। তারপরে ভাষা অর্জন কৌশল, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এই কথাটি আমরা কিন্তু বাইগোটস্কির থিওরি দিয়ে আমরা পাইনি, সুতরাং এটা এখানে শুদ্ধ হবে, কারণ এখানে 9 বলা হয়েছে, যেটা তার থিওরিতে নেই সেটাই এখানে শুদ্ধ হবে। ঠিক আছে, আজকের ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে গেছে, তাই বাকি যেগুলা কোয়েশ্চন আমাদের সামনে রয়েছে সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। যাই হোক প্রিয় শিক্ষকরা, আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করার জন্য অনুরোধ রইল। আর যদি আপনাদের ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে একদিন ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে, এই আশা করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস টু অল টিচার্স।